নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আর্চিকর কাণ্ডের জল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেল। সুপ্রিম কোর্টে এখন সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। 22শে অগস্ট তারা দেবে এবং আর্চিকরের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা, পুলিশের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কেন এফআইআর করতে দেরি হলো, কার নির্দেশে ওই মৃতার পরিবারকে জানানো হয়েছিল আত্মহত্যা হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন। আর্চিকরের ভাঙচুর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা, অসন্তোষ প্রকাশ, এমনকি দেশের সলিসিটর জেনারেল রাজ্য পুলিশের মহানির্দেশকের ভূমিকা নিয়েও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন যে রাজ্য পুলিশের মহানির্দেশকের ভূমিকা নিয়ে, অর্থাৎ আমাদের যিনি ডিজি আছেন, বিরোধীরা বলেন যে তিনি তো রক্ষা কবচ নিয়ে আছেন সুপ্রিম কোর্ট থেকে। সিবিআই সেই রক্ষা কবচকে এতদিন চ্যালেঞ্জও করেননি। এই নিয়ে প্রশ্ন উঠছিল যে সুপ্রিম কোর্টে যখন মামলা একটা পেন্ডিং আছে, সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়েছেন রাজীব কুমার, কিন্তু সেই রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়নি সিবিআই। কিন্তু আজকে সলিসিটর জেনারেল যে সওয়াল করেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে সেটা শোনাও গেছে, অনেকে বলছেন খুব তাৎপর্যপূর্ণ। রাজ্য পুলিশের মহানির্দেশককেও তার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন সলিসিটর জেনারেল, যেটা এতদিন আমরা কিন্তু দেখিনি। খুব তাৎপর্যপূর্ণ। তাহলে কি সিবিআই সুপ্রিম কোর্টে সেই রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে যাবে? সলিসিটর জেনারেলের বক্তব্য থেকে কি তার একটা আভাস পাওয়া যাচ্ছে? এ নিয়ে জলগোলা হবে, রাজনৈতিক মহলে আলাপ আলোচনা চলবে, দেখা যাক। এই প্রতিবেদন যখন রেকর্ড করছি তার কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের শুনানি শেষ হয়েছে, তাই এখনো ডিটেলস আমার পক্ষে পুরোটা বলা সম্ভব নয়, কিন্তু যতটুকু শুনেছি এবং টিভির পর্দায় দেখেছি তাতে সুপ্রিম কোর্টে এই ধরনের সওয়াল জবাব হয়েছেন এবং সলিসিটর জেনারেল রাজ্য পুলিশের মহানির্দেশকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টে। এবার আসুন একের পর এক ভুল পদক্ষেপ কি কি। সর্বশেষ ভুল পদক্ষেপটা হলো যে কুণাল সরকার ডক্টর সুবর্ণ গোস্বামীকে লালবাজারে নোটিশ দিয়ে তলব করা। জল মাপতে চেয়েছিলেন ডক্টর কুণাল সরকার। ইংরেজিতে একটা ভিডিও করেছেন, প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ লোক মানুষ দেখেছেন। যেহেতু ইংরেজিতে ভিডিওটা করা হয়েছে, তা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ দেখেছেন। ডক্টর সরকার নিজের বক্তব্য সেখানে রেখেছেন। ডক্টর সুবর্ণ গোস্বামী ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে অনেক কথা বলেছেন। তিনি বলেছেন যে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তের রিপোর্টটা তিনি পেয়েছেন এবং একজন চিকিৎসক হিসাবে তার মতামত জানিয়েছেন। কেউই মৃতার নাম পরিচয় প্রকাশ করেননি বলে জানিয়েছেন। কি হলো? আপনারা তলব করলেন, চিকিৎসকরা সংঘবদ্ধভাবে পথে নামলো। 19 তারিখ কলকাতা দেখলো চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তারপরে পুলিশ কমিশনার বললেন যে আপনাদের সহযোগিতা চাই, সহযোগিতা করতে আমরা সবাই প্রস্তুত। কিন্তু নোটিশ পাঠিয়ে প্রতিবাদের কণ্ঠস্বর রোধ করতে হলে প্রতিবাদ হবেই। পুলিশ যদি বলে যে আপনাদের সহযোগিতা চাই, যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে, আপনারা এগিয়ে আসুন, আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুরো বিষয়টা দেখুন, যাতে নতুন করে অশান্তি কেউ ছড়াতে না পারে, গুজব ছড়াতে না পারে। আপনারা একটা আবেদন করুন শহরবাসীকে, সবাই করবে, অন্তত আমি তো করব যদি এই অনুরোধ আসে। কারণ প্রথম কথা, আমরা যে পাঠশালায় সাংবাদিকতার পাঠ নিয়েছি সেখানে গুজব ছড়ানো, ভিত্তিহীন খবর করা, এগুলো আমাদের ডিকশনারিতে নেই।
আমরা মূলত রাজনীতির খবর করি, রাজনীতির খবরে অনেক রকম অনুমান হয়, আমরা সূত্র বলতে বাধ্য নই, সেই অনুমান কখনো মেলে কখনো মেলে না, রাজনীতিতে সবসময় ইন্টারপ্রিটেশন চলে। কিন্তু এটা তদন্ত নিয়ে ভুল খবর ছড়ানো, গুজব ছড়ানো, উত্তেজনা ছড়ানো আমরা করি না, আমি তো করি না। আর ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামীকে আপনারা ডেকেছিলেন কেন? ভয় পাওয়াতে? বুমেরাং হয়ে গেল, দেখলেন চিকিৎসকরা সব একজোট হয়ে পথে নামলো। আরো একটা পদক্ষেপ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেখুন 19শে অগাস্ট হাইকোর্ট চত্বরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সায়ন, সব্যসাচী বাবু, ফিরদৌস শামীম, এরা বামপন্থী আইনজীবী হতেই পারেন, সব্যসাচী বাবু লোকসভার প্রার্থী ছিল, সায়ন ছিল, তো এরা সঙ্গে কল্যাণবাবু বাগবিতণ্ডায় জড়ালেন কেন? রাম বামের কল্পিত কাহিনী মানুষ নিচ্ছে না কল্যাণবাবু। আপনি যখন আইনজীবীদের সঙ্গে আদালত চত্বরে বাদানুবাদে জড়িয়ে পড়ছেন, তখন আপনার ছেলে এবং আপনার মেয়ে দুজনে প্রতিবাদ মিছিলে অংশ নিল, যেখানে জয়ন্ত মিত্র থেকে শুরু করে কিশোর দত্তের আগে যিনি ছিলেন আমাদের অ্যাডভোকেট জেনারেল, তাকেও দেখলাম, আরেকজনকে দেখলাম, তিনজন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল প্রতিবাদ মিছিলে অংশ নিলেন। এবং কল্যাণবাবুর মেয়ে এবং ছেলে, তাদের বক্তব্য টিভিতে শুনেছেন আপনারা। 3, আপনাদের বিধায়কদের আপনারা সংযত করতে পারছেন না। একজন তো মন্ত্রী, উদয়ন গুহ, বলছেন জিন্স আর ববকাট চুল যাদের, সেই মেয়েরাই প্রতিবাদ করেছে। মদের ভাটি ভেঙে দেওয়ার ক্ষেত্রে তো এদের কোনো উদ্যোগ হয় না, গ্রামের মা বোনেরাই এই মদের ভাটি ভেঙে দেয়। যখন বাড়ির পুরুষেরা মদ খেয়ে তাদের উপর চড়াও হয়, লটারির টিকিট কেটে সর্বশান্ত হয়। আরে উদয়নবাবু, আপনি ভুলে গেলেন এই যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যে টাকা পয়সাগুলো আপনাদের দল পেয়েছে, তার মধ্যে একটা বড় অংশের কন্ট্রিবিউশন এরকম লটারির কোম্পানির নাকি? আপনি কি জানেন না এটা? আর দেশি মদ, বিদেশি মদ, ভারতে তৈরি স্কচ হুইস্কি, তো এরা বিক্রি করে রাজ্য সরকার তো প্রচুর টাকা রাজস্ব লাভ করে। বছর বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে মদ থেকে প্রাপ্ত রাজস্ব। তো মদ যেখানে ঘরের আশেপাশেই মদের দোকান এত সুলভ, সেখানে মদ খেয়ে বাড়িতে এসে হল্লা করা, এগুলো শুনতে হবে আপনাদের। আর লটারির কথা বলছেন, আপনি তো ভর্ৎসিত হবেন। ওই লটারি কোম্পানি নাকি ইলেকটোরাল বন্ডে অনেক কিছু দিয়েছে আপনাদের, আপনি জানেন না? না জেনে বললেন এগুলো, জেনে বললে কিন্তু খুব মুশকিল। তাহলে আপনি দেখুন নেতৃত্ব কি বলে। আরেকজন বীরপুঙ্গব, অরূপ চক্রবর্তী, সাংসদ হয়েছেন। অন্ডাল থেকে একটা প্লেন রিজার্ভ করে তিনি তার অনুগামীদের নিয়ে গিয়েছিলেন শপথ অনুষ্ঠানে দেখানোর জন্য। উনি জানতেন না যে এতজন লোককে সংসদে প্রবেশ অধিকার দেওয়া যায় না। 100 জনকে নিয়ে গিয়েছিলেন বিমানের টিকিট কেটে। তো উনি এখন একটুখানি অন্যরকম মেজাজে আছেন, হুমকি টুমকি দিচ্ছেন ডাক্তার স্বাস্থ্যকর্মীদের যে কেউ বিনা চিকিৎসায় মারা গেলে, জনরোষ হলে সামলাতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। তখন তিনিরা নাকি বাঁচাতে আসবেন না। তো এই ধরনের কথা একজন সাংসদ কার্যত হুমকি দিচ্ছেন, জনরোষের কথা বলছেন। একজন মন্ত্রী, তিনি মেয়েদের পোশাক নিয়ে প্রশ্ন তুলছেন। এই প্রতিবেদন যখন দেখবেন তখন দিনহাটাতে সম্ভবত মন্ত্রী কি সব এইসব বলেছিলেন, তো ওখানে একটা নাগরিক প্রতিবাদ বেরিয়েছিল, সেই প্রতিবাদে হামলা হয়েছে। যে আইনজীবী সুপ্রিম কোর্টে সওয়াল করেন, সংসদে চুকিতকিত করেন, তিনি হাইকোর্টে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন অন্যান্য আইনজীবীদের সঙ্গে। তাকে কার্যত উদ্ধার করলো তার ছেলে এবং মেয়ে। আমার তো খুব ভালো লেগেছে তাদের বক্তব্য। প্রতিবাদী মিছিলে হাঁটলেন, যেখানে রাজ্যের প্রাক্তন 3 অ্যাডভোকেট জেনারেল ছিলেন।
আর একটা ভুল পদক্ষেপ। সুখেন্দু শেখর রায়কে আপনারা রাজ্যসভার মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিয়েছেন, সেটা আপনাদের দলীয় সিদ্ধান্ত। সুখেন্দু শেখর রায় একটা পোস্ট করেছিলেন, তারপর পরপর দুবার তাকে নোটিশ, যখন তিনি বলছেন যে আমি অসুস্থ ছিলাম, এইমস এর চিকিৎসকদের প্রেসক্রিপশন, এসএসকেএম এর চিকিৎসকদের প্রেসক্রিপশন পাঠিয়েছি। উনি আগাম গ্রেপ্তারের আশঙ্কা করে আদালতের দ্বারস্থ হয়েছেন। খুব কি দরকার ছিল সুখেন্দু শেখর রায়? পোস্ট করেছেন, ঠিক আছে, ওই পুলিশ দিয়ে নোটিশ পাঠানো, লাভটা কার হলো? সুখেন্দু শেখর রায় সংবাদ মাধ্যমের শিরোনামে চলে এলেন, আপনার দলের বিড়ম্বনা বাড়ল। আর একটা ভুল পদক্ষেপ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারপর সর্বশেষ হলো 19 অগাস্ট মধ্যরাতে আপনারা সিট গঠনের নির্দেশিকা বার করলেন। 50 ঘন্টা সিবিআই সন্দীপকে জেরা করেছে। 50 ঘন্টা পার হওয়ার পর আপনাদের মনে হলো যে সন্দীপ ঘোষ যে সময় আর্চিকরের অধ্যক্ষ পদে ছিল সেই সময় নাকি অনেক আর্থিক দুর্নীতি হয়েছে, এবার খতিয়ে দেখা দরকার। আইজির নেতৃত্বে 4 সদস্যের সিট করলেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ কি আজকের নাকি? অবাগিনীর ধর্ষণ ও খুনের আগে থেকেও তার বিরুদ্ধে হরেক রকম অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ। হসপিটালের ভিতর থেকেই হুইসেল ব্লোয়ার হিসাবে একজন সরব হয়েছিলেন, স্বাস্থ্য ভবনে জানিয়েছিলেন, সন্দীপকে বদলিও করা হয়, আবার কি মন্ত্র বলে তিনি ফিরে আসেন। সবাই জানেন একজন সরকারি হসপিটালে সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না, সরকারি স্বাস্থ্য পরিষেবা সঙ্গে তিনি যুক্ত নন কোনোদিন। সেই চিকিৎসকই কার্যত স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য পরিষেবাটা দেখে। সন্দীপ সিবিআই এর তদন্তের মুখে সবকিছু বলে ফেললে সর্বোচ্চ প্রভাবশালী ঘনিষ্ঠ সেই চিকিৎসক এবং তার স্যাঙারদেরও তলব হতে পারে, এবং মানি লন্ডারিং এর বিষয় যদি সিবিআই খুঁজে পায়, ইডি তার মধ্যে ঢুকতে পারে। তাই পুরো বিষয়টা থেকে নজর ঘোরাবার জন্য, কার্যত ধামাচাপা দেওয়ার জন্যই কি সিট গঠন হলো না? এই প্রশ্ন উঠছে। এতদিন কি করছিলেন? যে অধ্যক্ষের বিরুদ্ধে এত অভিযোগ, আরজিকর থেকে ইস্তফা দেওয়ার পরে 4 ঘন্টার মধ্যে তাকে আপনারা সসম্মানে বহাল করলেন ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে, তার কয়েকদিনের মধ্যেই তার জমানায় আর্থিক দুর্নীতির তদন্তে সিট। পশ্চিমবঙ্গের মানুষ ঘাসে মুখ দিয়ে চলে। আপনারা যে ন্যারেটিভ দেবেন বিনা বাক্য বা সেই ন্যারেটিভ তারা মেনে নেবে। পঞ্চম, ওই যে 17 দফা নির্দেশিকা, আরো সব নির্দেশিকা আলাপন বন্দ্যোপাধ্যায় জানালেন না যে যত কম সংখ্যক মহিলাদের রাতের ডিউটিতে রাখতে হবে, না রাখলেই ভালো, একেবারে প্রয়োজন না হলে মহিলাদের রাতের ডিউটি না দেওয়াই ভালো। মহিলারা দলবদ্ধভাবে যাবেন, রাতের সাথী, সব অ্যাপ ট্যাপ ইত্যাদি। এখন প্রশ্ন হলো, বহু মাতৃশক্তি রাত্রিবেলা কাজ সেরে লোকাল ট্রেনে করে বাড়ি ফেরেন, আবার ভোরবেলা ট্রেনে করে শহরে আসেন কাজে, অসংগঠিত ক্ষেত্রে কাজ করে। আচ্ছা, বহু শপিং মল আছে যেখানে বহু মেয়ে কাজ করে, অনেক রাত অব্দি তাদের কাজ করতে হয়। এমনকি সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটালে নার্সরা নাইট ডিউটি করেন। কোন প্রসূতিকে আশা কর্মীকে নিয়ে আসবেন রাত্রিবেলা? তারা তো আসেননি। ডোভার লেনে মিউজিক কনফারেন্স হয়, আমি কৌশিকী চক্রবর্তীর বক্তব্য শুনছিলাম, এরপরে তিনি বলেছেন তাহলে কি আমরা ওগুলোতে অংশগ্রহণ করব না? এই যে উৎসবের মরশুম আসছে, এখন তো অনেক রাত পর্যন্ত জলসা হবে, নববর্ষ আসছে, ক্রিসমাস আসছে, সারা রাত ধরে বিভিন্ন জায়গায় মানুষ যান,
পরিবারের সঙ্গে যান, বিভিন্ন ক্লাব রেস্তোরাঁয় পার্টি চলে, বন্ধ হয়ে যাবে, মেয়েরা যাবে না। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ধরনের নির্দেশিকার মানে কি? চেষ্টা করতে হবে রাতের ডিউটিতে মহিলাদের না রাখার ব্যাপারে। তাহলে তো কর্মসংস্থানের বিষয়টাও সংকুচিত হতে পারে। অনেক এমপ্লয়ার তো আর মহিলা কর্মীদের কাজের সুযোগই দেবেন না। আর মহিলারা কি আপত্তি করেছেন যে তারা রাতের ডিউটি করতে পারবেন না? তারা চাইছেন কর্মস্থানের নিরাপত্তা, পথে ঘাটের নিরাপত্তা। এটা শুধু মহিলাদের দাবি নয়, সবার দাবি। আমার মনে হয় এটা আপনাদের আর একটা ভুল। বিভিন্ন পেশায় যুক্ত মহিলারা প্রতিবাদ করছেন এই নির্দেশিকার বিরুদ্ধে। তারা বলছেন যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এরকম একটা নির্দেশিকা জারি করা যেতে পারে আদৌ? এ তো মেয়েরা, অনেক মেয়ে তো ঘরে ঢুকে যাবেন, কাজ ছাড়তে বাধ্য হবে। কর্মসংস্থানের ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে পড়বেন, অর্ধেক আকাশ বঞ্চিত হবে। তা এই ধরনের নির্দেশিকা জারি করার আগে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আপনারা কথা বলেছিলেন? নাকি 4-5 জন মিলে মনে করলেন যে এটাই হচ্ছে আদর্শ আচরণ বিধি, এটাই আদর্শ সুরক্ষা বিধি, এটা বললে পরেই সবকিছু শান্ত হয়ে যাবে? সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করে এই ধরনের ঘোষণা করেন কেন? এতে তো হিতে বিপরীত হয়। 6, প্রতিবাদী কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকাও নিন্দার ঝড় তুলেছে। যে সরকার বলে খেলা হবে দিবস পালন করে, খেলা হবে দিবসে ব্লকে ক্লাবকে টাকা দেয়, সেই সরকার ডার্বি ম্যাচ বন্ধ করে দেয়। কি না বিক্ষোভ হবে, কি না অশান্তি হবে তার আগাম খবর পেয়ে। কিন্তু যত পুলিশ যুব ভারতীতে 18ই আগস্ট মোতায়েন করা হয়েছিল, সেই পুলিশ দিয়ে খেলাটা করিয়ে নেওয়া যেত। 2 প্রধান তারা মাঠে লড়াই করে, তাদের প্রতিদ্বন্দ্বিতা কার্যত রূপকথায় পরিণত হয়েছে। 100 বছর হলো ডার্বির ইতিহাস, ইলিশ চিংড়ির লড়াই। কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান ক্লাবের সমর্থকরা একযোগে পথে নামলেন। উই নিড জাস্টিস। সৃজিত মুখোপাধ্যায় এক্সান্ডারে লিখেছিলেন মোহনবাগান 10 রাষ্ট্র শূন্য। উনি মোহনবাগান সমর্থক বলে মোহনবাগান 10, আমি বলতাম মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং 10 রাষ্ট্র শূন্য। দরকার ছিল কি? একের পর এক ভুল পদক্ষেপ। প্রথম দিকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি পুলিশ কমিশনারকে বলেছি দৃষ্টান্তমূলক শাস্তি, অপরাধীদের ধরতে। সঞ্জয় রায়কে ধরা হলো। পুলিশ কমিশনার প্রথমে তিনি যে সিভিক ভলেন্টিয়ার স্বীকার করতে চাইছিলেন না। আরজি কর ঘটনা ঘটার পর তিনি গিয়ে বললেন আই অ্যাম অ্যাংরি। নার্সরা বলছেন পুলিশ আমাদের কাছে আশ্রয় চেয়েছে, পুলিশ ফোর্সের মুখ খুব উজ্জ্বল হলো। তারপর তিনি আই অ্যাম অ্যাংরি বললে কি হবে? রাজ্যের মানুষ তো বলছে উই আর অ্যাংরি মিস্টার কমিশনার। সরকারি সম্পত্তি ভাঙচুর হলো, রামবামের কল্পিত তত্ত্ব খাওয়াতে চাইলেন, নো টেকার। ভুল পদক্ষেপ। প্রতিবাদ সচেতনতার ভাষা, ফ্রিডম অফ এক্সপ্রেশন আমাদের সংবিধান দিয়েছে। কণ্ঠরোধ করার এত চেষ্টা, এত ভয় প্রতিবাদকে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা। আপনারা নোটিশ পাঠাচ্ছেন, আপনাদের শাসক দলের রাজ্যসভার প্রবীণ সাংসদ বাদ যাচ্ছেন না, বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী বাদ যাচ্ছেন না, বহু ইনফ্লুয়েন্সারকে তলব করা হয়েছে। কেন? প্রশ্নের জবাব নেই।
আর মুখ্যমন্ত্রী দেখুন, সঞ্জয় রায় প্রধান অভিযুক্ত তো ধরা পড়ে গেছে, তদন্তই শেষ হলো না, আপনি বলতে শুরু করলেন প্রধান অভিযুক্ত ধরা পড়ে গেছে। আপনি যদি বলেন এই প্রধান অভিযুক্ত, তারপরে পুলিশ কি আর তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে? একের পর এক ভুল পদক্ষেপ, তার জন্যই এভাবে মানুষের ক্ষোভ রাস্তায় আছড়ে পড়ছে, সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, কেউ বাদ চাননি। অভিনেতা, গায়ক, খেলোয়াড়, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স, অধ্যাপক, পড়ুয়া, সরকারি কর্মচারী, আইনজীবী, সাধারণ মানুষ, সেলফ এমপ্লয়েড, গৃহবধূ, সবাই 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 আসলে অনেক দিনের পুঞ্জীবিত ক্ষোভ এবার প্রকাশ পাচ্ছে। একের পর এক ভুল পদক্ষেপে সেই ক্ষোভকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দিয়েছে শাসক দল।